সো হে কাল্টিভেটার্স, কেমন আছো তোমরা? আশা করছি যে তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও স্টার্ট করে দেই। তাহলে যেমনটি আর কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে আমাদের হাইবুদং চলে এসেছিল মাইকেল ট্রেনিং কোম্পানির কাছে, যাতে সেখান থেকে হাইবুদং হুন ক্ল্যান রিলেটেড কিছু নিউজ এনে শাওয়ানকে দিতে পারে। আর তখন সেখানে হাইবুদং চলে এসেছিল ইয়াফির কাছে, এন্ড তখন ইয়াফি হাইবুদংকে দেওয়ার জন্য সেখানে তার ওই ক্রাইম ফাইলটিকে খুলে ফেলে। আর এখন আগে আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমরা ইয়াফিকে দেখতে পারি, সে সেখানে হাইবুদংকে বলছিল আজ থেকে প্রায় 100 বছর আগে ওই হুন ক্ল্যানের আমাদের এখানে আসার নিউজ আমরা পেয়েছিলাম। তাই তখন সেখানে আমার মাইকেল ট্রেনিং কোম্পানি ইনভেস্টিগেট করার জন্য গিয়েছিল, কিন্তু তারা সেখানে কিছুই পায়নি। তারপর আমরা আশেপাশের ক্ল্যানগুলোতেও খবর নেই, আর সেখানে আমরা এটি জানতে পাই যে তাদের এখানেও 100 বছর আগে হুন ক্ল্যানে অ্যাপিয়ার হওয়ার নিউজ পাওয়া গিয়েছে। তবে তারা যখন সেখানে গিয়ে ইনভেস্টিগেট করে তখন তারা সেখানে কিছুই পায় না। আরে সিনিয়র, এটি দেখুন। তারপর আমরা দেখতে পাই সেখানে ইয়াফি হাইবুদংকে একটি ম্যাপ খুলে দেখাচ্ছিল, আর তখন আমরা দেখতে পাই হাইবুদং ওই জানালার উপর থেকে লাফ দিয়ে একটি চেয়ারের উপর চলে আসে। তারপর সেখানে হাইবুদং ওই ম্যাপটিকে দেখতে শুরু করে, এন্ড সে বলছিল হুম এটা ওইখানে হয়েছিল। তারপর সেখানে কিছুক্ষণ ওই ম্যাপটিকে দেখার পর হাইবুদং বলে, আরে এখানে তো আমি কিছুই একটা সঙ্গে রিলেটেড দেখতে পাচ্ছি না। মানে এখানে ইয়াফি হাইবুদংকে ম্যাপের মধ্যে ওই সব জায়গাগুলো দেখাচ্ছিল যেখানে প্রায় 100 বছর আগে হুন ক্ল্যানের অ্যাপিয়ার হওয়ার নিউজ পাওয়া গিয়েছিল। কিন্তু যাই হোক না কেন, হুন ক্ল্যান কোনো কিছু না বুঝে করে না, তাই আমাদেরকে এই নিউজটি যত তাড়াতাড়ি সম্ভব স্কাই ম্যানশন অ্যালায়েন্সের কাছে পাঠাতে হবে। আর সেখানে হাইবুদং এর এই কথা শোনার পর ইয়াফি বলে, হ্যাঁ সিনিয়র, অবশ্যই। তারপর সেখানে হাইবুদং এগেইন ওই আপেলগুলা খেতে শুরু করে দেয়। আর তখন সেখানে হাইবুদং বলছিল, আমার ওই ছেলে, ওই ছোট্ট ছেলে শাওয়ানের কথা এখনো মনে আছে। আমি যখন প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করেছিলাম তখন সে অনেক ছোট ছিল, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে, এবং এমনকি সে তো এখন বর্তমানে স্কাই ম্যানশন অ্যালায়েন্সের লিডারও হয়ে গেছে। তারপর সেখানে হাইবুদং শাওয়ানের ওই ছোটবেলার মেমোরিগুলা মনে করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ইয়াফিকে, সেও সেখানে একটি স্মাইল দিয়ে দাঁড়িয়েছিল, কারণ তখন তারও শাওয়ানের সঙ্গে কাটানো আগের মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপর সেখানে ইয়াফি বলে, কিন্তু তুমি তো এখনো একটি বাচ্চা। আর এটি শোনার পর সেখানে হাইবুদং অনেক বেশি রেগে বেগে তার পাটি তার সামনের টেবিলের উপর দিয়ে মারে। আর তখন সেখানে হাইবুদং বলছিল, বাচ্চাদের কাজ করার পদ্ধতি কিছুটা ভিন্ন হয়, এখন তাড়াতাড়ি আমাকে একটি আপেল দাও। তারপর আমরা দেখতে পাই যে ইয়াপিও সেখানে হাইবুদংকে একটি আপেল দিয়ে দেয়, এন্ড হাইবুদং সেই আপেলটিকে খেতে খেতে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখন সেখানে হাইবুদং ইয়াপিকে বলছিল, আচ্ছা যাই হোক, আজকের জন্য এতটুকু এনাফ। তুমি তোমার মাইকেল কোম্পানির অন্যান্য সোলজারদেরকে বলে রেখো তারা যেন এখন থেকে ইনভেস্টিগেট চালু করে দেয়, এন্ড তারা যেন এখন থেকে সতর্ক থাকে। আর হুন ক্ল্যান সম্পর্কে কোনো নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিও। তাহলে আমি এখন যাই, আমি গিয়ে অন্যান্য সিটিগুলোতে তল্লাশি করি। আর এটি বলার পর যখন হাইবুদং সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই হঠাৎ করে সেখানে অনেক স্ট্রং ভূমিকম্প চলে আসে, যার জন্য আশেপাশের মাটি একদম কাঁপতে শুরু করে দেয়। আর তখন সেখানে ইয়াফি চেঁচিয়ে বলছিল, আরে এটি কি হচ্ছে? তারপর আমরা দেখতে পাই সেখানে ওই ভূমিকম্পটি কিছুক্ষণ হওয়ার পর যখন থেমে যায়, তখন ইয়াফি বলে, ও তাহলে অবশেষে এটি শেষ হলো। আমরা দেখতে পাই হাইবুদংকে, সে সেখানে অনেক বেশি শকড হয়ে ইয়াফিকে জিজ্ঞাসা করে, এই রকম ভূমিকম্প কি তোমাদের এখানে সব সময় হয়? তখন ইয়াফি বলে, না, কিন্তু বিগত 15 দিন ধরে এই ধরনের ঘটনা 3বার ঘটেছে। তারপর সেখানে হাইবুদং জানালা দিয়ে তাকায় বাইরে, আর তখন সেখানে হাইবুদং বলছিল, তার মানে এই সিটিতে নিশ্চয়ই এমন একটা কিছু ঘটছে যেটা ঘটার একদমই নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভূমিকম্পের খবর স্কাই ম্যানশন অ্যালায়েন্সের কাছে পাঠিয়ে দাও। তারপর আমাদেরকে স্কাই ম্যানশন অ্যালায়েন্সের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই মাস্টার ফ্যাংকে, তিনি তাকিয়েছিলেন উপরে আকাশের দিকে। মাস্টার ফ্যাং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলিং স্টার প্যাভিলিয়নের আকাশকে দেখছিল, যেখানে ওই ফ্লেম স্কোয়ারটি ছিল। তারপর তিনি হঠাৎ করে নোটিস করতে পারেন যে ওনার অন্য সাইডে একটি ব্লাস্ট হয়ে গেছে। তারপর সেখানে মাস্টার ফ্যাং ওনার ডিসাইপল ফ্যাং চিঙ্গারকে জিজ্ঞাসা করে, ওইখানে কি ট্রেনিং গ্রাউন্ড ছিল না? তখন সেখানে ফ্যাং চিঙ্গার বলে, হ্যাঁ মাস্টার। তারপর আমাদেরকে ওই ট্রেনিং গ্রাউন্ডের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই হুজিয়া এন্ড হুয়াজুয়াকে, তারা ফাইট করেছিল গু চিং এর সঙ্গে। আর এখন সেখানে হুজুয়া এন্ড হুয়াজুয়া একসঙ্গে একটি কম্বাইন অ্যাটাক করে দিয়েছিল গু চিং এর উপর। এন্ড গু চিং যখন তার ওই শটটিকে দিয়ে সেই অ্যাটাকটিকে ডজ করে, তখন সে দেখতে পায় যে সেই অ্যাটাকটি সেখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপর হঠাৎ করে গু চিং নোটিস করতে পারে যে তার এক পাশ থেকে গু জিয়া তার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে, এবং অন্য পাশ থেকে
থেকে হুয়াজুয়া তার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে। তার জন্য তখন সেখানে গুচিং তার ওই কাটানাটিকে তার ওই ব্যাগের ভিতর রেখে দেয় অ্যান্ড তখন সে তার হাতে একটি বড় স্পেয়ারকে ডেকে নেয় অ্যান্ড আমরা দেখতে পাই যে সে সেখানে চেঁচিয়ে একটি অ্যাটাক করে দেয়। তার ওই অ্যাটাকটি করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে নিচে মাটি থেকে অনেকগুলা বরফের চুকালু চুকালু পাহাড় উপরের দিকে চলে আসছিল। আর তখন সেখানে হুজি আর হুয়াজুয়ার অ্যাটাক গুলা যখন সেই পাহাড়গুলার সঙ্গে লাগে সেই অ্যাটাক গুলা সঙ্গে সঙ্গে বরফে কনভার্ট হয়ে যায়। পাশাপাশি সেই অ্যাটাক গুলা হুজুয়া এবং হুয়াজুয়ার উপরও গিয়ে লেগে যাচ্ছিল, যার জন্য তাদের মুখ থেকে অনেক বড় বড় চিৎকার বেরিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই সেখানে চারিদিকে অনেকগুলো ধোঁয়া ছড়িয়ে যায়। তারপর সেই ধোঁয়াগুলো যখন সেখান থেকে রিমুভ হয়ে যায় আমরা দেখতে পারি হুয়াজুয়াকে, সে মাটিতে পড়ে রয়েছিল। আর তখন সেখানে হুয়াজুয়া বলছিল, একজন পিক 9 স্টার ডোজনের ওরা আসলেই অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু আমাদের ফাইট করতে অনেক বেশি মজা হচ্ছিল। এরপর আমরা দেখতে পারি হুজিয়াকে, সে বলছিল তার কাঁধে হাত দিয়ে বলছিল এই ব্যথার মধ্যেই তো ট্রেনিং করার আসল মজা। যদিও হুন ক্ল্যান সম্পর্কে এখন কোনো তথ্য আসেনি, কিন্তু আমাদেরকে ট্রেনিং তো অবশ্যই করতে হবে। তারপর আমরা সেখানে গু চিংকে দেখতে পারি, সে বলছিল হ্যাঁ এই ধরনের ট্রেনিং তোমাদেরকে আগ্রত ফাইটের জন্য তৈরি করবে। তারপর সেখানে গু চিং আবারও বলে হুন ক্ল্যান সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি, কিন্তু যতদিন যাচ্ছে আমাদের জিতার চান্স ততই কমে যাচ্ছে। আর গু চিং এই কথা বলার পর সে হঠাৎ করে দেখতে পায় যে তার সামনে একটি ব্লাস্ট হয়ে যায়। তখন সেখানে হুয়াজওয়ান বলছিল এই ব্লাস্টটি কি কাউন্সিল হলের কাছে হয়নি? তারপর আমরা দেখতে পাই হুয়াজওয়ান এন্ড হুজিং তারা দুইজন এগিয়ে আসে গু চিং এর কাছে। আর তখন সেখানে হুজি বলছিল এই ব্লাস্টটি কি ওই কাউন্সিল হলের কাছে হয়েছে যেখানে বসে সবগুলা ক্ল্যান লিডার মিটিং করছে? আর তখন আমরা সেখানে গু চিংকে দেখতে পারি, সে একটি স্মাইল করে বলছিল হ্যাঁ হয়তোবা তারা কেউ তাদের রাগকে কন্ট্রোল করতে পারছে না হুন ক্ল্যান সম্পর্কে কোনো নিউজ না পাওয়ার কারণে। তারপর আমাদেরকে দেখানো হয় গু ক্ল্যানের ওই কাউন্সিল হলটি, যেটির ছাদ থেকে অনেকগুলো ধোঁয়া বাইরের দিকে বেরিয়ে আসছিল। আর তখন ওই চারটিতে একটি হোল হয়ে গেছিল। তারপর আমরা দেখতে পাই ওই কাউন্সিল হলের ভিতরে সিন, সেখানে লি ইন অনেক জোরে চেঁচিয়ে বলছিল আজ পর্যন্ত 45 দিন হয়ে গেছে, কিন্তু তারপরও তারা এখন পর্যন্ত বাইরে আসছে না। তাদের যদি ফাইট করতেই হয় তাহলে তারা সামনাসামনি এসে ফাইট করুক, আমাদের লি ক্ল্যান তাদের সঙ্গে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করবে। আর এই সব কিছু সেখানে লি ইং অনেক বেশি রেগে বেগে বলছিল। তারপর সেখানে লি ইং এগেইন চেঁচিয়ে বলে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। এটি বলার সঙ্গে সঙ্গে উনি নিজের সামনে থাকা সেই চেয়ারটিতে একটি অ্যাটাক করে দেয় এন্ড আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে সেই টেবিলটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। আর তখন সেখানে ইয়ানচিন বলে আরে ঠান্ডা হও ফ্রেন্ড। ইয়ানচিনের এই কথা বলার পর আমরা দেখতে পাই লি ইং সেখানে শান্ত হয়ে যায় আর সে এগেইন তার চেয়ারটিতে বসে পড়ে। তারপর সেখানে ইয়ানজিন বলছিল আমরা এখন পর্যন্ত হুন ক্ল্যান সম্পর্কে কোনো তথ্য পাইনি, তাই আমরা যতটাই চেষ্টা করি না কেন আমরা হুন ক্ল্যানের উপর কোনোভাবেই অ্যাটাক করতে পারবো না। তারপর সেখানে ইয়ানজিন টোটালি শান্ত হয়ে যায়। দেন সেখানে আমাদের শাওয়ান বলে এখন আর যাই হোক না কেন আমাদের সকলকে এখন শান্ত থাকতে হবে, আমাদের সকলকে এখন শান্ত থেকে ওই ফাইটের জন্য প্রস্তুতি নিতে হবে যেটি ভবিষ্যতে হতে চলেছে। আর শাওয়ান যখন সেখানে এইসব কিছু বলছিল তখনই হঠাৎ করে তার সাইডে চেনা জানা একটি ডোচির পোর্টাল আপিয়ার হয়ে যায়, যার জন্য সেখানে শাওয়ান অনেক বেশি শক্ট হয়ে পড়েছিল। তারপর আমরা দেখতে পাই ওই পোর্টালটির ভিতর থেকে একটি ফিগার বেরিয়ে আসে, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের গু ইউয়ান। আর এখানে গু ইউয়ান অনেক বেশি ইনজার্ড হয়েছিল, তাই তখন শাওয়ান চেঁচিয়ে বলে আঙ্কেল গু ইউয়ান আপনার কি হয়েছে? আর এটি বলার পর সেখানে শাওয়ান গু ইউয়ানের কাছাকাছি চলে যায়। তখন সেখানে গু ইউয়ান বলে আরে চিন্তা করো না, তেমন কিছু হয়নি, আমি জাস্ট আমার সোল পাওয়ারের ইউজ একটু বেশি করে ফেলেছিলাম, যার জন্য আমি একটু ইনজার্ড হয়ে গেছি। সেখানে গু ইউয়ানকে দেখার পর ইয়ানচিন বলে ব্রাদার গু আপনি কি হুন রিয়ালাম সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? আর সেখানে লি ইং এর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের গু ইউয়ানের রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এন্ড সে বলে হ্যাঁ আমি হুন রিয়ালাম সম্পর্কে কিছু তথ্য পেয়েছি, কিন্তু এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে গু ইউয়ান অনেক বেশি স্যাড হয়ে পড়ে, যেটি দেখার পর আমাদের শাওয়ান এন্ড লি ইং সহ বাকিদের শ্বাস আটকে যায়। যেহেতু গু ইউয়ান বলছেন আর কিছু করার নেই, সেহেতু নিশ্চয়ই অনেক বড় একটা কিছু হয়ে গেছে। তারপর আমাদের সিন এখান থেকে শিফট হয় এন্ড আমাদেরকে দেখানো হয় ফ্লাওয়ার সেক্টর সিন। সেখানে আমরা দেখতে পাই অনেকগুলা ডোচি ফ্লাওয়ার সেক্টর দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখন সেই ডোচির সঙ্গে ফ্লাওয়ার সেক্টর অনেকগুলো ফ্লাওয়ার একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখন ওই ডোচিটি তার সামনে যেই যেই জিনিসগুলোকে পাচ্ছিল সে ওই সবগুলা জিনিসকে ডিস্ট্রয় করে ফেলছিল। সেই ডোচিটি
তার সামনে আসা সবগুলা জিনিসকে ডিস্ট্রয় করে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। তারপর আমরা দেখতে পাই ফ্লাওয়ার সেক্টর অনেকগুলা ফিমেলকে, যারা সেখানে গ্রাউন্ড থেকে অনেকগুলা ফ্লাওয়ারকে একত্রিত করছিল। আর তখন ওই হোয়াইট ডোচিটি তাদের দিকে এগিয়ে আসছিল। তারপর সেখানে দেখতে দেখতে ওই হোয়াইট ডোচিগুলা তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন ওই হোয়াইট ডোচিগুলা তাদেরকে কাটছিল, মানে ওই হোয়াইট ডোচির সঙ্গে ফুলের যেই পাখাগুলা চলে এসেছিল না, সেগুলা তাদের উপর অ্যাটাক করছিল। আর এটি দেখার পর তো সেখানে তারা অনেক বেশি শক্ট হয়ে যায়। আর তারা বলছিল কি ফ্লাওয়ার কি করে অ্যাটাক করতে পারে আমাদের উপর, সেখানে বড়সড় কোনো ক্ষতি হবে তার আগেই সেখানে চলে আসে ফ্লাওয়ার সেক্টর লিডার ইউনিয়ন সেখানে আসার সঙ্গে সঙ্গে সে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু সে দেখতে পায় যে ওই শিল্ডটি সেই ফ্লাওয়ার গুলাকে আটকাতে পারছে না। আর সেটি দেখার পর সেখানে ইউনিয়নও একটু শক্ট হয়ে যায়। তারপর সেখানে ইউনিয়ন তার হাতে অনেকগুলা ডোচিকে একত্রিত করতে শুরু করে দেয়। আর এখানে ইউনিয়নকে সম্ভবত একজন ব্যাংশ্যাং দেখাতে পারে, আমি শিওর হয়ে বলতে পারছি না কারণ এখানে তার কাল্টিভেশন লেভেল বলা হয়নি, কিন্তু তার কাছে ফ্লাওয়ার সেক্টর আগের লিডারের ব্লাড লাইন আছে, তাই হয়তোবা সে ওই ব্লাড লাইনের সাহায্যে ব্যাংশ্যাং অথবা ডোশ্যাং এ এন্টার করে ফেলেছে। সেখানে ইউনিয়ন তার দুই হাতে নিজের ডোচিকে অ্যাক্টিভ করার পর সেখানে ওই অ্যাটাক গুলাকে আটকাতে শুরু করে দেয়। এন্ড একটি পর্যায়ে আমরা দেখতে পাই যে ইউনিয়ন সেটি করতে গিয়ে সফল হয়ে যায়, কিন্তু সেই অ্যাটাকটি এগেইন তাদের দিকে এগিয়ে আসছিল। মানে প্রথমে যেই ফ্লাওয়ার গুলা তাদের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে এসেছিল সেগুলাকে তো ইউনিয়ন ডিস্ট্রয় করে ফেলেছিল, কিন্তু তারপর সেখানে আবারও তাদের উপর সেম ওয়েতে অ্যাটাক হচ্ছে। আর সেটি যখন ইউনিয়ন বুঝতে পারে তখন সে তার ফ্লাওয়ার সেক্টর অন্যান্য ফিমেলসদেরকে অর্ডার করে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এবং আমরা দেখতে পাই সেখানে ইউনিয়নের কাছ থেকে অর্ডার পাওয়ার পর তারা সকলেই সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে ইউনিয়ন দাঁড়িয়ে ভাবছিল হেভেন এন্ড আর্থের এনার্জি কোলাপ হচ্ছে, তা না হলে এই ফ্লাওয়ারের পাপড়িগুলা কি করে একজন মানুষের উপর অ্যাটাক করতে পারে। তবে এখানে হেভেন এন্ড আর্থের এনার্জি কোলাপ হচ্ছে কেন? আর এখানে আমি তোমাদেরকে বলে দিই, বিডিডি এর যে লাস্ট ফাইট অনেক কাছাকাছি চলে এসেছে, তাই এখন তোমরা এটির ইম্প্যাক্ট দেখতে পাবে। আমাদেরকে দেখানো হয় 9 সিরিন ডিপগুন পাইথন রেভেসিন, সেখানে আমাদের ইয়াওমিং অনেক বেশি শক্ট হয়েছিল, কারণ সেখানে ব্রাদার ইয়াওমিং দেখছিল যে তার 9 সিরিন ডিপগুন পাইথন ড্রাইভের আশেপাশে সবগুলো মাউন্টেন কাঁপছিল। আর তখন সেখানে ব্রাদার ইয়াওমিং অনেক বেশি শক্ট হয়ে বলে এটা হচ্ছেটা কি? এরকমটা তো তখন হয় যখন আর্থ ক্রাইসিস হয়, কিন্তু এখন বর্তমানে 9 সিরিন ডিপগুন পাইথন ড্রাইভে যেই ভূমিকম্পটি চলছে সেটি আর্থ ক্রাইসিস থেকেও অনেক বেশি ভয়ানক, কারণ এখন 9 সিরিন ডিপগুন পাইথন ড্রাইভের আশেপাশে সবগুলো পাহাড় ভেঙে পড়তে শুরু হয়ে গিয়েছে। আর তখন সেখানে এটি দেখার পর 9 সিরিন ডিপগুন পাইথন ড্রাইভের একজন সোলজার চেঁচে বলে প্ল্যান হেড, এখানে এটি কি হচ্ছে? আমরা দেখতে পাই ব্রাদার ইয়াওমিংকে, তিনি সেখানে অনেক বেশি শকড হয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর ব্রাদার ইয়াওমিং তাকান উপরে আকাশের দিকে, কারণ সেখানে উপরের আকাশ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল, চারিদিকে একটি রেড ডার্ক চিলি অরা ছড়িয়ে পড়েছিল। আর তখন সেখানে ব্রাদার ইয়াওমিং বলছিল এই আকাশে কিছু না কিছু একটা তো খারাপ হচ্ছে। তারপর আমাদের সিন এগেইন সেখান থেকে শিফট হয় এন্ড আমাদেরকে দেখানো হয় মাইকেল অকশন হাউসের সিন। সেখানে আমরা দেখতে পাই যে সেখানে এখন এগেইন ভূমিকম্প চলে এসেছে, কিন্তু এই ভূমিকম্পটি অনেক বেশি স্ট্রং ছিল, কারণ এখন সেই ভূমিকম্পের কারণে তাদের এখানে থাকা আশেপাশে কয়েকটি বিল্ডিং ভেঙে পড়তে শুরু হয়ে গিয়েছিল, যার জন্য সেখানে চারিদিকে অনেক বেশি চিল্লাচিল্লি হচ্ছিল। আর তারা সকলেই চেঁচিয়ে বলছিল ভূমিকম্প ভূমিকম্প ভাগো। আর তখন আমরা দেখতে পাই আমাদের হাইবোদং অ্যান্ড ইয়াফিকে, তারা দুইজন বেরিয়ে চলে এসেছিল। তারা দুইজন তাকিয়েছিল উপরের দিকে, সেখানে হাইবোদং চেঁচিয়ে বলে এখানে কি হচ্ছে উপরে। তারপর আমাদের সিন সেখান থেকে এগেইন শিফট হয় এন্ড আমাদেরকে দেখানো হয় সার্পেন্ট ট্রাইবের সিন, মানে বুঝতে পারছো না, আমাদের কাইলিনের জন্মভূমি। আর তখন সেখানে আমরা দেখতে পাই যে মরুভূমিতে একটি অনেক বড় তুফান চলে এসেছিল। তারপর তারা সবগুলা সোলজার তাকিয়েছিল উপরের দিকে, কারণ উপরের সম্পূর্ণ আকাশ চোখের এক পলকেই সম্পূর্ণ লাল হয়ে গেছে, আর সেখানে একটি রেড ডার্ক চিলি অরা ছড়িয়ে পড়ছিল। তারপর আমাদেরকে দেখানো হয় স্কাই ম্যানশন অ্যালায়েন্সের সিন, সেখানে আমরা দেখতে পাই শাওয়ান, গুইওয়ান, লি ইন, ইয়ানজিন, মাস্টার ইয়াওলাও এন্ড স্কাই ম্যানশন অ্যালায়েন্সের অন্যান্য সদস্যদের। সেখানে তারা সকলেই অনেক বেশি অবাক হয়ে তাকিয়েছিল উপরের আকাশের দিকে, কারণ তাদের উপরের আকাশও সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল। আর তখন আমাদেরকে গুইওয়ানকে দেখানো হয়, যিনি আকাশে কিছু একটা দেখতে পেয়েছেন এন্ড তখন তিনি অনেক বেশি শকড হয়ে বলেন এটি তো। তারপর আমাদেরকে দেখানো হয় কুইন মেডিউসা এন্ড আমাদের লিটল শাও শাওকে, সেখানে লিটল শাও শাও কাইলিনকে বলছিল মাদার ওই দেখুন উপরে ওইটি কি। তারপর আমাদেরকে দেখানো হয় স্কাই ম্যানশন অ্যালায়েন্সের উপরের আকাশের সিন, সেখানে আমরা দেখতে পাই অনেকগুলা কালো ধোঁয়ার মধ্যে একটি রেড কালারের চিহ্ন ছিল, মানে দেখে এমন মনে হচ্ছিল যে কেউ এই সম্পূর্ণ স্পেসকে একটি অনেক বড় রেড ডোচির কাটানা দিয়ে কেটে ফেলেছে। তারপর আমাদেরকে
ওই ফ্লেম স্কোয়াডের সিন দেখানো হয়, সেখানে একটি সাউন্ড বলে এই ডিসকাস্টিং অরা, এটি তো হুন ক্ল্যানের অরা। তারপর আমাদেরকে দেখানো হয় জিয়া অ্যান্ড জোকুনকে, তারা দাঁড়িয়েছিল ওই ফ্লেম স্কোয়াডের উপর। আর তখন সেখানে জোকুন বলছিল যাই হোক তাহলে অবশেষে হুন ক্ল্যান আমাদের সামনে চলেই আসলো। তারপর আমরা দেখতে পাই জিয়াকে, সে সেখানে অনেক বেশি শকড হয়ে তাকিয়েছিল উপরের দিকে, কারণ উপরের স্পেসে যেই রেড কালারের ওই স্ল্যাশটি ছিল না, সেটি এখন অনেক বড় হয়ে গেছে। দেখে এমন মনে হচ্ছিল যে কেউ এই সম্পূর্ণ আকাশকে কন্ট্রোল করেছে। এন্ড আমরা দেখতে পাই যে দেখতে দেখতে সেই ব্ল্যাক হোলটি অনেক বড় হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই শাও ইয়ান, সুনার, গুই ওয়ান, লি ইং, ইয়ানজিন এন্ড মাস্টার ইয়াওলকে, সেখানে তারা সকলেই অনেক বেশি শকড হয়েছিল। আর ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না, শাও ইয়ানকে বারে বারে সুনার সঙ্গে দেখাচ্ছে, তাহলে কায়লিন একা কি করছে? কায়লিনের সঙ্গে দাঁড়ানোর জন্য তোমরা কি যেতে চাও নাকি আমিই চলে যাব? যদি তোমরা কায়লিনের পাশে যেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও, আমি টিভি স্টুডিওর লোকেদের সঙ্গে কথা বলে তোমাদেরকে পাঠিয়ে দেব। আর তখন আমরা দেখতে পাই লি ইনকে, সে তো সেখানে অনেক বেশি খুশি হয়েছিল। আর তখন সেখানে লি ইং বলছিল তাহলে চলো, হুন ক্ল্যান যেহেতু অবশেষে আমাদের সামনে চলে এসেছে, তাহলে এখন আমরাও যাই গিয়ে তাদেরকে হারাই আমাদের অ্যালায়েন্স আর্মিকে নিয়ে। আর সেখানে লি ইং এর এই কথা শোনার পর আমাদের গুই ওয়ান বলে তুমি কি পাগল হয়ে গেছো, এখানে চুপচাপ দাঁড়াও। আর সেখানে গুই ওয়ানকে এইভাবে কথা বলতে দেখে আমাদের শাও ইয়ান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল ম্যাটারটি অনেক বেশি সিরিয়াস। তারপর সেখানে শাও ইয়ান আঙ্কেল গুই ওয়ানকে বলে আঙ্কেল আমাকে আগে ট্রাই করতে দিন। আর তখন সেখানে গুই ওয়ান বলে আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখতে পারি শাও ইয়ান সামনে এগিয়ে চলে আসে আর সে তার ক্ল্যান ট্যাটুকে আপিয়ার করে ফেলে। তারপর সেখানে দেখতে দেখতে শাও ইয়ান তার ডিস্টেড সোল বডিকে বের করে ফেলে এন্ড সে তার ওই সোল বডিকে পাঠিয়ে দেয় সেই ব্ল্যাক হোলটির ভিতর। কিন্তু সেখানে যাওয়ার আগে শাও ইয়ান তাদেরকে বলে তোমরা সকলেই এখানে দাঁড়াও, আমার কোনো নিউজ দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো। তখন আমরা দেখতে পাই গুই ওয়ানকে, তিনি বলে শাও ইয়ান একটু সাবধানে। শাও ইয়ান বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল গুই ওয়ান। এটি বলার পর শাও ইয়ান চলে যায় ওই ব্ল্যাক হোলটির ভিতর। তারপর শাও ইয়ান যখন ওই ব্ল্যাক হোলটির অনেক কাছাকাছি চলে যায়, তখন সে বুঝতে পারে সেটির ভিতর থেকে অনেক টেরিফাইং অরা বাইরে আসছে। তাই তখন সেখানে আমাদের শাও ইয়ান একটি ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে তার আশেপাশে। তারপর সে সেখানে উকি মেরে দেখার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। আর শাও ইয়ান যখন ভিতরে সিন দেখতে পায়, সে সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় ওই ব্ল্যাক হোলটির ভিতরে সিন, সেখানে আমরা দেখতে পাই সেটির ভিতর অনেকগুলা ফরমেশন ক্রিয়েট করা ছিল। আর ওই সবগুলা ফরমেশন ক্রিয়েট করা হয়েছে অনেকগুলা সোল ক্রিস্টাল দিয়ে। সেটি দেখার পর সেখানে আমাদের শাও ইয়ান চেঁচে বলে কি এই সবগুলা তো সোল ক্রিস্টাল দিয়ে তৈরি করা ফরমেশন আর ফরমেশন। তারপর সেখানে শাও ইয়ান শক্ট হয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে এই সবগুলা সোল অরিজিন, এই প্রত্যেকটি সোল অরিজিন তৈরি করতে গিয়ে কমপক্ষে 1,00,000-এর উপর সোল বডি লেগেছে। এই হুন ক্ল্যান তাদের জাস্ট সামান্য কিছু অ্যাটাক তৈরি করার জন্য এতগুলা লোককে মেরে ফেলেছে। তারপর আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে শাও ইয়ানের রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, কারণ তখন ওই ব্ল্যাক হোলটি তার এনার্জি এবং তার হেভেনলি ফ্লেম গুলাকে ডিভোয়ার করার চেষ্টা করেছিল। মানে ওই ব্ল্যাক হোলটি শাও ইয়ানের এনার্জিকে নিচের দিকে টানছিল এন্ড তার হেভেনলি ফ্লেম গুলাও কেউ নিচের দিকে টানছিল। যেটি দেখার পর সেখানে আমাদের শাও ইয়ান চেঁচিয়ে বলে কি আমার হেভেনলি ফ্লেম। তারপর আমরা দেখতে পাই ওই ব্ল্যাক হোলের একটি সাইডে সিন, সেখানকার স্পেস ট্রাম্বল হচ্ছিল এন্ড সেখান থেকে একটি হাত বেরিয়ে চলে আসে। পাশাপাশি সেখানে একটি চেনা জানা ভয়েস বলছিল বাহ শাও ইয়ান, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। তারপর ধীরে ধীরে ওইখান থেকে ওই ফিগারটি বেরিয়ে চলে আসে এন্ড আমরা দেখতে পাই যে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের নেহালিটি ডিবোরিং ফ্লেম। আর তখন নেহালিটি ডিবোরিং ফ্লেমের মুখে ছিল একটি ইভিল স্মাইল। আমরা দেখতে পাই আমাদের শাও ইয়ানকে, সে সেখানে চেঁচিয়ে বলে নেহালিটি তোরা কতদিন ধরে এই সব কিছুর প্ল্যানিং করছিস, আর তোরা এখানে যেই ফরমেশন গুলাকে ক্রিয়েট করেছিস এগুলা করতে তোরা কতগুলা নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস। আর তখন আমরা দেখতে পাই নেহালিটি ডিবোরিং ফ্লেমকে, সে সেখানে একটি ইভিল স্মাইল দিয়ে বলে আরে পাগল, এটা তো আমার সৌভাগ্য যে আমি হুন ক্ল্যানের জন্য কিছু করতে পেরেছি। এরপর সেখানে নেহালিটি ডিবোরিং ফ্লেম তার হাতে তার ডিবোরিং ফ্লেমকে জ্বালিয়ে ফেলে। আর তখন সেখানে নেহালিটি ডিবোরিং ফ্লেম বলছিল এতদিন ধরে এই সামান্য কিছু সোল আমার এনার্জিকে তৈরি করার জন্য কাজ করেছিল, কিন্তু আজকের পর থেকে এই সম্পূর্ণ ডোচির কন্টিনেন্ট আমার জন্য এনার্জি তৈরি করার কাজ করবে। এটি বলার সঙ্গে সঙ্গে সে তার ডিবোরিং পাওয়ারকে ওই সবগুলা ফরমেশনের সঙ্গে মিশাতে স্টার্ট করে দেয় এন্ড সেটি দেখার পর সেখানে আমাদের শাও ইয়ান অনেক বেশি শকড হয়ে বলে কি এটি তো, তাহলে আমরা আমাদের আজকের এই পার্ট এখানেই এন্ড করি। আর এখন আমি তোমাদেরকে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে এখন থেকে যদি আমি মাঙ্গা এক্সপ্লেন করি তাহলে মাঙ্গাতে অনেকগুলা জিনিস ভুল বলা হয়েছে, কারণ সেগুলা নোবেলের সঙ্গে একদমই মিলছে না। ইভেন আজকে এই মাঙ্গাতে যেই পেজগুলাকে এক্সপ্লেন করেছি সেই পেজগুলো নোবেলের অ্যাকর্ডিং ছিল
ছিল না। তাই এখন আমি যদি মাঙ্গা অথবা নোবেল দুইটি থেকে একটি এক্সপ্লেন করি তাহলে সেটা বোরিং হয়ে যাবে। তাই এখন থেকে আমি ভাবছি আমি নোবেল অ্যান্ড মাঙ্গা দুটিকে একসঙ্গে মিক্স করে তোমাদের জন্য এক্সপ্লেন করব। আর এই চক্করে হয়তোবা মাঙ্গার দু একটি পেজ মিস হতে পারে, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা টিভি স্টুডিওর মধ্যে ঠিক ওইভাবেই দেখতে পাবে, ঠিক যেই রকম ভাবে আমি এক্সপ্লেন করব। ততক্ষণের জন্য গুড বাই।